ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নাজমুল, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার কি অবস্থা? সাউন্ড শোনা যাচ্ছে কিনা ঠিক মতো আমাকে একটু জানাও। নেটওয়ার্ক একটু প্রবলেম করতেছে, আমি তোমাদের কমেন্ট গুলো আসলে দেখতে পাচ্ছি না। তোমরা কি আমার সাউন্ড শুনতে পাচ্ছ? রাফিনা, আমার কথা ঠিকঠাক ভাবে শুনতেছো রাফিনা? দীপক তো বললো যে শুনতেছে না ঠিক মতো। ঠিকঠাক, সব তো ঠিকঠাক আছে। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে আমার কথা? মালিহা, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা আলোচনা শুরু করি। আজকে হচ্ছে আমরা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নিয়ে কথা বলবো। আগে হচ্ছে আমরা সাইটোপ্লাজম সম্পর্কে একটু জানবো, তারপর হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নিয়ে ইনশাল্লাহ আমরা ডিসকাস করবো। এই আর কি। তো হচ্ছে যে ফার্স্ট অফ অল সাইটোপ্লাজম বলতে আমরা আসলে কি বুঝি। আজকে বই নিয়ে বসার অন্যতম কারণ হচ্ছে যে বই থেকে পড়লে আমরা একটু ফাস্ট করতে পারবো। আর যদি কিছু এক্সট্রা ইনফো দেওয়ার দরকার হয় তাহলে আমি তোমাদেরকে দিয়ে দিব, তোমরা হচ্ছে খাতায় লিখে রাখবা, নোট করে রাখবা। ঠিক আছে? আর হচ্ছে কোন জায়গাটা ইম্পর্টেন্ট সেটা মনে রাখবা, এবং পরে হচ্ছে যে নিজেদের বইতে আবার সেই অংশটা দাগাই নিবা আর কি। এই হচ্ছে কথাবার্তা। তা আসলে ফার্স্ট অফ অল হচ্ছে যে সাইটোপ্লাজম সাইটোপ্লাজম হচ্ছে প্রোটোপ্লাজমের একটা অংশ। এটা হচ্ছে প্রোটোপ্লাজমের একটা অংশ। এটা হচ্ছে নিউক্লিয়াসের বাইরে। ধরা হচ্ছে যে এটা হচ্ছে একটা সেল,
এই সবার বাইরে আমি কোষ প্রাচীর রাখলাম, তারপর হচ্ছে আমি এরকম করে কোষ ঝিল্লি আঁকলাম। এই কোষ ঝিল্লির ভিতরে হচ্ছে যে সাইটোপ্লাজম থাকে। তাহলে সাইটোপ্লাজম হচ্ছে কোষ ঝিল্লির ভিতরে এবং নিউক্লিয়াস ব্যতীত যে অংশ, এটা হচ্ছে ধরো নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস ব্যতীত কোষ ঝিল্লির ভিতরে যে অংশ যা যা থাকে, এখানে তোমার বিভিন্ন কোষীয় অঙ্গাণু থাকে। কোষীয় অঙ্গাণুগুলাই ধারণ করে হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে হচ্ছে যে এখানে যেটা বলছে, নিউক্লিয়াসের বাইরে অবস্থিত এবং কোষঝিল্লি দিয়ে পরিবেষ্টিত প্রোটোপ্লাজমীয় অংশের নামই হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে কোষঝিল্লির ভিতরে এবং নিউক্লিয়াস ব্যতীত যে অংশ, সেটাই হচ্ছে সাইটোপ্লাজম। এটার মধ্যে কিছু থাকবে মাতৃকা, আর কিছু হচ্ছে অঙ্গাণু। অঙ্গাণু হচ্ছে যে একটা অঙ্গ যে ছোট ছোট অংশের সমন্বয়ে গঠিত, সেগুলোকে অঙ্গাণু বলা হয়। মানে ছোট ছোট অঙ্গাণুর অংশগুলো, সরি, একটা অঙ্গের অংশগুলোকে আমরা অঙ্গাণু বলবো আর কি, ঠিক আছে। আর মাতৃকা কি? মাতৃকা হচ্ছে সাইটোপ্লাজমের ভিত্তি পদার্থ, মানে মেইন পদার্থ বা হচ্ছে যে মূল পদার্থ, এটা হচ্ছে মাতৃকা। এখন মাতৃকা বলতে আমরা আসলে কি বুঝি? ওই যে অর্ধতরল জেলি টাইপ একটা পদার্থ থাকে সাইটোপ্লাজমের মধ্যে, এখানের মধ্যে যে ধরো হচ্ছে সবগুলো সাইটোপ্লাজম, এখানের মধ্যে যে তরলটা থাকে সেটা পুরোপুরি তরল না, একটু ঘন টাইপের, এর জন্য এটাকে অর্ধতরল বলে। এবং এখানের মধ্যে এরকম গ্র্যানিউল বা দানা থাকে, এরকম ছোট ছোট দানা থাকে অনেকগুলা, সেগুলোকে গ্র্যানিউল বা দানা বলা হয়। এবং হচ্ছে অর্ধ স্বচ্ছ, যেহেতু এখানের মধ্যে অনেকগুলো দানা থাকে তাই পুরোপুরি ক্রিস্টাল ক্লিয়ার হয় না, এটা অর্ধ স্বচ্ছ। তারপর সমধর্মী একই জাতীয় পদার্থ এবং কলয়েডাল। কলয়েডাল মানে কি? এখানে যেহেতু দানাদার আছে, এই দানাগুলোর আকার হচ্ছে একটু বড় বড়, সাইজ হচ্ছে ধরো 2 থেকে 500 ন্যানোমিটার, এই সাইজের মধ্যে থাকে, ঠিক আছে। এটা আর কি কলয়েডাল তরল পদার্থ, একে হায়ালোপ্লাজমও বলা হয়। আর আর কি কি নাম থাকে প্রত্যেকটা জিনিসের, অন্য নামগুলো তোমাদের জানা লাগবে, কারণ এমসিকিউ তো আসলে কোন নামটা দেয় সেটা আমরা আসলে কেউই জানি না, ঠিক আছে। তাহলে হায়ালোপ্লাজম যে বলা হয়, সাইটোসল যে বলা হয়, সেটা তোমাদের একটু জানতে হবে। সাইটো কথাটা সেল থেকে আসছে, মানে সেলের ভিতরে এই তরলটা থাকে, এই জন্য এটাকে সাইটোসলও বলা হয়, হায়ালোপ্লাজমও বলা হয়। কে নামকরণ করছে সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, আমাদের মনে রাখতে হবে যে সাইটোপ্লাজমে প্রচুর পরিমাণ পানি থাকে, ঠিক আছে। যেহেতু তরল পদার্থে পানি অবশ্যই মানে মেইন বা মূল পদার্থ হচ্ছে পানি থাকবে। আর হচ্ছে বিভিন্ন ধরনের জৈব অজৈব পদার্থ থাকবে, কতটি থাকবে সেটা আমাদের জন্য প্রয়োজন নাই, এমসিকিউতে আসবে না। এখানে দুই ধরনের পদার্থ থাকে, একটা হচ্ছে এক্সোপ্লাজম, আর একটা হচ্ছে যে এন্ডোপ্লাজম। সবসময় মনে রাখবা যে এক্সো মানে হচ্ছে বাইরে, এক্সো কথাটা দ্বারা বুঝবো হচ্ছে বাইরের দিকে সবসময় থাকে, ঠিক আছে। এন্ডো মানে ভিতরের দিকে, মনে রাখবা এটা হচ্ছে বাইরের দিকে। আর এন্ডো মানে হচ্ছে ভিতরের দিকে। যেখানেই তুমি এটা পাবা, এই যে কথাটার মানে এটা বুঝে নিবে যে এন্ডো মানে ভিতরের দিকে। তাহলে ভিতরের অংশকে আমরা এন্ডো বলবো, বাইরের অংশকে আমরা এক্সো বলবো, ঠিক আছে। এখন এখানে দেখো সাইটোপ্লাজমের মধ্যে একটা অপেক্ষাকৃত ঘন, যেটা কম দানাদার এবং বহিস্থ শক্ত অঞ্চল বাইরের দিকে, এই দেখো বহিস্থ শক্ত অঞ্চলকে আমরা বলবো এক্সোপ্লাজম। এটার মধ্যে কর্টেক্স আছে, তারপর প্লাজমা জেল আছে। আর কেন্দ্রস্থ, কেন্দ্রের দিকে অপেক্ষাকৃত কম ঘন যে অংশ, ভিতরের দিকে যে অংশ, সেটাকে আমরা বলবো এন্ডোপ্লাজম, ঠিক আছে। আর সাইটোপ্লাজমের আপেক্ষিক গুরুত্ব পানি অপেক্ষা বেশি। এখানে আপেক্ষিক গুরুত্ব বলতে কি বোঝায়? আপেক্ষিক গুরুত্ব বলতে বোঝায় পানির তুলনায় কতটুকু ঘন। এই জিনিসগুলো ভালো করে শিখে রাখবে, এগুলো ফিজিক্সে দরকার হবে, কেমিস্ট্রিতে দরকার হবে, বায়োলজিতে দরকার হবে। পানির তুলনায় কতটুকু ঘন, পানির তুলনায় কতটুকু ঘন, কতটুকু ঘন, সেটা বোঝায় কি দ্বারা? সেটা বোঝায় হচ্ছে আপেক্ষিক গুরুত্ব দ্বারা। তাহলে সাইটোপ্লাজমের আপেক্ষিক গুরুত্ব পানি অপেক্ষা বেশি, এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় যে তোমার হচ্ছে সাইটোপ্লাজম পানির তুলনায় বেশি ঘন, ঠিক আছে। এটা আর কি। তারপর হচ্ছে তোমাদের এখন সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো কি কি, এটা আমরা সবাই জানি। যে যে অঙ্গাণুগুলো সাইটোপ্লাজমের মধ্যে থাকে সেলের, যেমন হচ্ছে যে এটা প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজম, রেটিকুলাম, রাইবোজোম, গলগি বডি, লাইসোসোম, এগুলো আমরা জানি, এগুলো আলাদা করে পড়ার দরকার নেই। এখন সাইটোপ্লাজমের কাজ কি? এই যে আমরা বিভিন্ন অঙ্গাণুগুলো পড়লাম, এগুলো ধারণ করে, এগুলোর মধ্যে থাকে আর কিছু জৈবিক কার্যাবলী সমাধান। জৈবিক কার্যাবলী দেখো, এই যে মেটাবলিজম, টেটাবলিজম, সবগুলা এই যে উপরে অঙ্গাণুগুলা, রাইবোজোম হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করে, গলগি বডি কার্বোহাইড্রেট ফ্যাক্টরি হিসেবে কাজ করে, লাইসোসোম হচ্ছে বিভিন্ন বাইরে থেকে যে আমাদের জন্য অ্যান্টিজেন যেগুলো বা সূত্র যেগুলো আসবে সেগুলোকে ধ্বংস করে। এরকম করে বিভিন্ন অঙ্গাণুগুলো বিভিন্ন কাজ থাকে, কিন্তু সবই জৈবিক কাজ। এই জৈবিক কাজগুলো তাহলে আলটিমেটলি সাইটোপ্লাজমিতে করতেছে, এই জন্য বলছে কতিপয় জৈবিক কাজ করে। কোষের অম্লত্ব এবং ক্ষারকত্ব নিয়ন্ত্রণ করে। এই জিনিসটা ভালো করে মাথায় রাখবে, এটা অ্যাডমিশন টেস্টের জন্য প্রয়োজন। যে কোষের অম্লত্ব এবং ক্ষারকত্ব নিয়ন্ত্রণ করে কে? সেটা হচ্ছে সাইটোপ্লাজম। তার বিভিন্ন বিভিন্ন বর্জ্য নিষ্কাশনে সাহায্য করে। আর হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে উত্তেজনার প্রতি সাড়া দেয়। এটাকে যদি আমরা স্টিমুলেট করি তাহলে সেটার একটা রেসপন্স আমরা পাবো। তারপর নির্দিষ্ট পরিমাণ পানি পরিশোষণে সাহায্য করে। তারপরে এখানে সাইক্লোসিস বা আবর্তন দেখা যায়, মানে যে অঙ্গগুলো যে একটা নড়াচড়া বা চলন, সেই চলনও হেল্প করে সাইটোপ্লাজম। এটা। তারপর হচ্ছে যে এই ডেফিনেশনটা মাস্ট তোমরা মনে রাখবা, এটা কোনো না কোনো পরীক্ষায় তোমরা পাবা, সেটা হচ্ছে টনোফ্লাস্ট কাকে বলে, খুব ভালো করে খেয়াল করো। ধরো হচ্ছে যে এটা হচ্ছে একটা সেল,
এটা হচ্ছে আমি বাইরে একটা কোষ প্রাচীর রাখলাম, তারপর ভিতরে হচ্ছে কোষঝিল্লি আঁকলাম, এখানে একটা নিউক্লিয়াস আঁকলাম, ঠিক আছে? এরকম করে উদ্ভিদ কোষের ক্ষেত্রে বড় একটা কোষ গহ্বর থাকে। সেই কোষ গহ্বরের বাইরে যে আবরণ থাকে সেটাকে বলা হয় টনোপ্লাস্ট। বাইরে যে আবরণ বা পর্দা থাকে তাকে বলা হয় টনোপ্লাস্ট। তাহলে টনোপ্লাস্ট কি? সাইটোপ্লাজম ভেতরে কোষ গহ্বরের চারদিকে সেল ভ্যাকিউল বা কোষ গহ্বর, এরকম করে একটা কোষ গহ্বর থাকে বড় করে উদ্ভিদ কোষের ক্ষেত্রে। সেই কোষ গহ্বর যে পাতলা পর্দা দিয়ে বেষ্টিত থাকে, যা বা পাতলা পর্দা যে আবরণ থাকে তাকে আমরা বলবো টনোপ্লাস্ট। মাস্ট মনে রাখবা, একেবারে সিম্পল একটা জিনিস, কোষ গহ্বরের চারদিকে যে পাতলা আবরণ বা পর্দা থাকে তাকে আমরা বলবো হচ্ছে যে টনোপ্লাস্ট। ওকে। তারপর হচ্ছে সাইটোপ্লাজমের রাসায়নিক রাসায়নিক গঠন আমাদের যে আসলে পরীক্ষার জন্য তেমন একটা ইম্পর্টেন্ট না। সবগুলো রাসায়নিক গঠনের মধ্যে তুমি দেখবা যে কিছু থাকবে অজৈব পদার্থ, কিছু থাকবে জৈব পদার্থ, ঠিক আছে? এখন কোনটার পার্সেন্টেজ কতটুকু ইন ডিটেইলে জানা লাগবে না, তোমার শুধু জানতে হবে যে সাইটোপ্লাজম পানির পরিমাণ কত কোষভেদে, সেটা 65% থেকে 96% পর্যন্ত হইতে পারে। আর বিভিন্ন জিনিসপত্র থাকে যেমন নিউক্লিক অ্যাসিড, হরমোন, এগুলো সবগুলোর মধ্যে আসলে থাকে। তোমার এখানে জানতে হবে এটা যে উদ্ভিদ কোষের মধ্যে সাইটোপ্লাজম পানি কতটুকু থাকে, প্রাণী কোষের সাইটোপ্লাজম পানি কতটুকু থাকে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেটা হচ্ছে 75%, ডিসেন্ট একটা অ্যামাউন্ট। আর হচ্ছে যে প্রাণী কোষের ক্ষেত্রে হচ্ছে 67%, আর একটু কম থাকে প্রাণী কোষের ক্ষেত্রে এই জিনিসটা। অন্যগুলো পার্সেন্টেজ তোমাদের মুখস্থ করতে হবে না, একবার দুইবার পড়তে পারো। আমাদের রাসায়নিক স্ট্রাকচার থেকে শুধু মাথা কি রাখতে হবে, কিছু থাকবে ইনঅর্গানিক সাবস্টেন্স, কিছু থাকবে অর্গানিক সাবস্টেন্স। আর এটার মধ্যে পানির পরিমাণটা স্পেশাল একটু অ্যাটেনশন দিয়ে মনে রাখবা। সেটা নর্মালি এজ এ হোল যদি অ্যাভারেজ আকারে আমরা বলি সেটা হচ্ছে 65 থেকে 96%। আর যদি উদ্ভিদ কোষের ক্ষেত্রে আলাদা করে বলি সেটা হচ্ছে 75%। প্রাণী কোষের ক্ষেত্রে আরেকটু কম, সেটা হচ্ছে 67%। ঠিক আছে, 8% কম, ডিফারেন্সটা হচ্ছে 8%। আচ্ছা, এই জিনিসগুলো তোমরা একটু মনে রাখতে হবে। তারপরে হচ্ছে সাইটোপ্লাজমের বিপাকীয় ভূমিকা, বিপাকে কি রোল প্লে করে আর কি। তাহলে মেটাবলিক রোল অফ সাইটোপ্লাজম। বিপাক বা মেটাবলিজম বলতে আমরা কি বুঝি, মানে যে প্রক্রিয়ার মাধ্যমে আমাদের যে আমরা যে খাদ্যগুলা গ্রহণ করি সেগুলা যে প্রক্রিয়ার মাধ্যমে শক্তিতে কনভার্ট হয়, ওই প্রক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে মেটাবলিজম বা বিপাক। ঠিক আছে? তাহলে হচ্ছে বিপাক বলতে জীবদের সংগঠিত সব ধরনের জৈব রাসায়নিক বিক্রিয়ার যোগফলকে বোঝায়, মানে সবগুলোকে একসাথে আমরা বিপাক বলবো। সবগুলোর মাধ্যমে আলটিমেট গোল আমাদের কি থাকে, এটিপি তৈরি করা, যাতে আমার সেলগুলা কাজ করতে পারে। প্রত্যেক সেলের কাজ করার জন্য এটিপি প্রয়োজন, সেই এটিপি গুলা মেটাবলিজম থেকে আমরা পাই। আচ্ছা, এই মেটাবলিজমের কিন্তু দুইটা টাইপ আছে। একটা হচ্ছে উপচিতিমূলক বিক্রিয়া বা গঠনমূলক বিক্রিয়া, অ্যানাবলিজম। অ্যানাবলিজম ধরো আমি সে ফর একটা জাস্ট ফর এন এক্সাম্পল। ওকে নাহিয়ান, এখন থেকে কন্টিনিউ করো, বাকিগুলো হচ্ছে তুমি রেকর্ড দেখে নিও যে অংশটুকু মিস করছো। ঠিক আছে? আচ্ছা, তাহলে অ্যানাবলিজম বলতে আমরা কি বুঝি আর ক্যাটাবলিজম বলতে আমরা কি বুঝি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তোমরা এখানে খেয়াল করো, অ্যানাবলিজম। এখন অ্যানাবলিজম মানে হচ্ছে কি? অ্যানাবলিজম মানে হচ্ছে গঠন করা। ধরো আমি যদি এরকম বলি যে এক অণু গ্লুকোজ এক অণু ফ্রুক্টোজের সাথে যুক্ত হয়ে এক অণু সুক্রোজ তৈরি করলো, তাহলে এই টাইপের যে বিক্রিয়া তাকে আমি বলবো হচ্ছে অ্যানাবলিজম। এখানে গঠিত হয়েছে দুইটা জিনিস একসাথে হয়ে নতুন একটা যৌগ তৈরি করছে, এই টাইপকে আমরা বলবো যে অ্যানাবলিজম। আর ক্যাটাবলিজম তখন বলবো যে সুক্রোজ ভেঙে দুইটা কম্পোনেন্ট, মানে ভাঙার যে প্রক্রিয়াটা, সুক্রোজ ভেঙে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে কনভার্ট হয়েছে, তাকে আমি বলবো হচ্ছে ক্যাটাবলিজম। তাহলে এখানে ধ্বংস হয়ে যায়, ভেঙে যায়। ঠিক আছে? তাহলে উপচিতি বা গঠনমূলক প্রক্রিয়া বলতে নতুন কোন একটা প্রোডাক্ট তৈরি হওয়া, আর ধ্বংসাত্মক বা অপচিতক বলতে হচ্ছে একটা ভেঙে আরো অন্যান্য কম্পোনেন্ট তৈরি হওয়া। ঠিক আছে? যেমন এখানে আমরা যেটা এক্সাম্পল হিসেবে নিব সেটা হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ মিলে সুক্রোজ তৈরি করাকে আমরা অ্যানাবলিজম বলতে পারি, আর হচ্ছে সুক্রোজ ভেঙে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি করাকে ক্যাটাবলিজম বলতে পারি। আচ্ছা, তাহলে হচ্ছে যে যে কোনো জীবদেহে প্রতিনিয়ত বিভিন্ন বিপাকীয় কার্যক্রম চলতেই থাকে, আর এগুলো সবগুলো সাইটোপ্লাজমের মধ্যেই হয়। তবে আমাদের জীবদের সবচেয়ে বড় যে শারীরবৃত্তীয় কাজ, সবচেয়ে বড় শারীরবৃত্তীয় কাজ কি, সেটা হচ্ছে শ্বসন। ঠিক আছে? এই শ্বসনের মধ্যে হচ্ছে শক্তির মাধ্যমে শক্তি তৈরি হয়। শ্বসন আবার দুইটা টাইপ আছে, একটা হচ্ছে অবাত শোষণ, একটা হচ্ছে সবাত শোষণ। ঠিক আছে? শ্বসনের দুইটা টাইপ, একটা হচ্ছে অবাত অবাত শোষণ, আর একটা হচ্ছে সবাত শোষণ। সবাত শোষণ। ঠিক আছে? অবাত শোষণ এবং সবাত শোষণ। এখন এই অবাত শোষণ হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতিতে, অক্সিজেন অ্যাবসেন্সে যেটা হয় সেটা হচ্ছে অবাত শোষণ। আর অক্সিজেনের উপস্থিতিতে বা অক্সিজেন প্রেজেন্সে যেটা হয় সেটা হচ্ছে যে সবাত শোষণ, অক্সিজেনের উপস্থিতিতে। ঠিক আছে? ওকে। এখন এই শ্বসনে কিন্তু চারটা ধাপ থাকে, সবাত শ্বসনের চারটা ধাপ থাকে, অবাত শ্বসনের যদিও চারটা ধাপ থাকে না, দুইটা ধাপে মোটামুটি হয়ে যায়। তাহলে সবাত শোষণ যেটা আমরা বলতেছি, সবাত শোষণে আমাদের সবাত শোষণের মাধ্যমে আমাদের হচ্ছে যে মেইনলি
শক্তি বা এটিপি তৈরি হয়। তো সবাত শোষণের যে 4টা পর্যায় আছে, সেটা প্রথম পর্যায় হচ্ছে গ্লাইকোলাইসিস। সেই গ্লাইকোলাইসিস সংঘটিত হয় কোথায়? সাইটোপ্লাজম। তাহলে এটা হচ্ছে সাইটোপ্লাজমের একটা ভূমিকা, যে আমাদের শরীরবৃত্তীয় কাজগুলোর মধ্যে সবচেয়ে বড় কাজ হচ্ছে শ্বসন। সেই শ্বসনের 4টা ধাপ থাকে। 4টা ধাপের প্রথম ধাপ যেটা গ্লাইকোলাইসিস, সেটা সংঘটিত হয় সাইটোপ্লাজমে। এটা মাস্ট মনে রাখতে হবে। এটা যে কোনো পরীক্ষা তোমাকে ফেস করতে হতে পারে। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইচএসসি এবং অ্যাডমিশন টেস্টের এমসিকিউর জন্য। তাহলে হচ্ছে এটা মনে রাখবা যে গ্লাইকোলাইসিস বা শ্বসনের ফার্স্ট স্টেপ যেটা গ্লাইকোলাইসিস, সেটা হয় সাইটোপ্লাজমে। বাকি যে স্টেপস গুলো আছে সেগুলো হয় মাইটোকন্ড্রিয়ার মধ্যে। এটাও তোমাকে মাথায় রাখতে হবে যে 4টা ধাপের প্রথম ধাপ হচ্ছে কোথায়? প্রথম ধাপ হচ্ছে সাইটোপ্লাজমে। প্রথম ধাপ হচ্ছে সাইটোপ্লাজম। প্রথম ধাপ হচ্ছে সাইটোপ্লাজম। আর যে বাকি 2 থেকে তোমার হচ্ছে যে চতুর্থ ধাপ যেটা আছে, দ্বিতীয় থেকে চতুর্থ, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়। মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়, ঠিক আছে। এটাও একটা কারণ, মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস যে আমরা বলি, এটার মূল কারণই হচ্ছে এটা, যে শ্বসনের যে ধাপগুলোতে বেশি পরিমাণ শক্তি উৎপন্ন হয়, সে ধাপগুলো হয় মাইটোকন্ড্রিয়াতে। দ্যাটস ওয়াই মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়, কারণ এটিপি কে বলা হয় শক্তি মুদ্রা। এটিপি কে আমরা হচ্ছে যে শক্তির কয়েন হিসেবে বা এনার্জি কয়েন হিসেবে ব্যবহার করে আমাদের বিভিন্ন কাজগুলো হয় শরীরের মধ্যে। এই জন্য এটিপি কে শক্তি মুদ্রা বলা হয়। আর এটিপি তৈরি হয় শ্বসনের তৃতীয় চতুর্থ ধাপের দিকে সবচেয়ে বেশি। আর এই ধাপগুলো যেহেতু মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়, দ্যাটস ওয়াই মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়। ক্ষতে আসতে পারে মাইটোকন্ড্রিয়াকে কেন শক্তিঘর বলা হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা জানলাম, তোমরা এই জিনিসটা ভালো করে মাথায় রাখবা, এমসিকিউর জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। আচ্ছা, আসো এরপর হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন এনজাইম থাকে। এনজাইমের আধার মানে অনেকগুলো এনজাইম থাকে। আর আমরা তো জানি এনজাইমের কাজ হচ্ছে বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করা, ঠিক আছে। এনজাইম বিক্রিয়ার গতিকে বৃদ্ধিও করতে পারে অথবা হ্রাসও করতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আর সকল জৈবিক ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে। জৈবিক ক্রিয়া বিক্রিয়াগুলো সাইটোপ্লাজম নিয়ন্ত্রণ করে থাকে, এই আর কি। তো আমরা একটু সামনে প্রসিড করি। কাজে পরোক্ষভাবে সকল বিপাকীয় কাজের নিয়ন্ত্রক হচ্ছে কি? সাইটোপ্লাজম। কারণ এখানে যেটা এনজাইম গুলা থাকে, তারপর হচ্ছে শ্বসনের গুরুত্বপূর্ণ ধাপগুলা এটা কন্ট্রোল করে। এজন্য আমরা এটাকে বলতে পারি সকল বিপাকীয় কাজের নিয়ন্ত্রক হচ্ছে সাইটোপ্লাজম। এখন সাইটোপ্লাজমের স্পেসিফিক কিছু কাজের কথা আমরা বলবো। যেমন সবার প্রথমে চলে আসে শ্বসন। এটা একটা জারণ বিজারণ প্রক্রিয়া। জারণ বিজারণ প্রক্রিয়া আমরা কাকে বলবো একটু করে বলি, যদি কেমিস্ট্রি পড়া, সেটা হচ্ছে যে যেখানে ইলেকট্রনের আদান প্রদান হবে। জারণ বিজারণ বিক্রিয়া আমরা কিভাবে বুঝবো? যেখানে ইলেকট্রনের আদান প্রদান হবে, ইলেকট্রনের আদান প্রদান হবে, তাকে আমরা বলবো হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া, ঠিক আছে। এই জারণ বিজারণ বিক্রিয়া, এই জারণ বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে কি তৈরি হয়? কোষে এটিপি তৈরি হয়, অ্যাডিনোসিন ট্রাইফসফেট বা শক্তি মুদ্রা তৈরি হয়। শ্বসন গ্লাইকোলাইসিস ধাপটি সাইটোপ্লাজমের মাতৃকায় হয়, আর অন্য ধাপগুলো সাইটোপ্লাজমে অবস্থিত মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়, যেটা আমরা অলরেডি বলে আসছি। এখন হচ্ছে এটা একটা অপচিতিমূলক বিপাকীয় প্রক্রিয়া। অপচিতিমূলক মানে ক্যাটাবলিজম, মানে এখানে ভেঙে একটা কম্পোনেন্ট ভেঙে অন্যগুলো তৈরি হয়। যেমন আমরা শ্বসনের প্রথম ধাপ বলছি কি? গ্লাইকোলাইসিস। তো গ্লাইকোলাইসিসের মধ্যে গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, ঠিক আছে। তাহলে এইখানে যে গ্লুকোজ ভেঙে যায়, ভেঙে একটা কম্পোনেন্ট তৈরি হয়, এই জন্য আমরা এটাকে বলতেছি অপচিতমূলক বিক্রিয়া বা ক্যাটাবলিক রিয়েকশন বা ক্যাটাবলিজম। ক্যাটাবলিজম ইংলিশ টার্ম গুলো তোমাদের অবশ্যই জানতে হবে, কারণ হচ্ছে যে অ্যাডমিশন টেস্টে যারা বাংলা ভার্সনে আছে তাদের ক্ষেত্রে কি হবে, কোশ্চেন বাংলাতে হবে, অপশন গুলো ইংলিশে দেওয়া থাকবে। এই জন্য প্রত্যেকটা ইংলিশ টার্ম কি কি আছে সেটা তোমাদের জানা লাগবে। আর হচ্ছে যে গ্রাজুয়েশন লেভেলে তোমাদের সবগুলো বই আসলে ইংলিশে থাকবে। তো এখন থেকে টার্মিনোলজি গুলো সম্পর্কে আইডিয়া থাকলে তুমি তখন তাড়াতাড়ি ক্যাচ করতে পারবে, না হলে পরবর্তীতে সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন হচ্ছে তোমার পরবর্তীতে আমরা আসি পরের যে স্টেপটা, সেটা হচ্ছে জীবনের স্পন্দন, ঠিক আছে। এখন শরীরবৃত্তীয় সবগুলো কাজের জন্য আসলে পানির প্রয়োজন, ঠিক আছে। আর আমরা জানি যে হ্যাঁ, আগের ক্লাস না করলেও বুঝবে, আগের ক্লাসগুলোর সাথে তেমন একটা রিলেশন নাই। আমি সবগুলো ভেঙে ভেঙে বলার চেষ্টা করতেছি। তোমার হচ্ছে যে জাস্ট এসসি পাস করে আসছো, ওইখানে যতটুকু নলেজ আছে সেগুলাই এনাফ এখানের জন্য। তারপরে আমি বলবো যে তোমরা আজকে যেহেতু জয়েন করে ফেলছো, আজকে ক্লাসটা কন্টিনিউ করো। তারপরে হচ্ছে যে ইউটিউবে গিয়ে বাকি যে ক্লাসগুলো আছে, এটা হচ্ছে পঞ্চম ক্লাস, এর আগের যে ক্লাসগুলো আছে সেগুলো সবগুলো করে ফেলবা, ঠিক আছে। না, এটা মনে হয় ষষ্ঠ ক্লাস, পঞ্চম না ষষ্ঠ। ওকে, আচ্ছা। তাহলে হচ্ছে যে আমাদের যে কোনো শারীরবৃত্তীয় বা ফিজিওলজিক্যাল প্রসেসের জন্য পানির প্রয়োজন। আর সেই পানিটার সবচেয়ে বেশি পরিমাণে থাকে হচ্ছে কোথায়? সাইটোপ্লাজমের মধ্যে। এই জন্য সাইটোপ্লাজমকে জীবনের স্পন্দনও বলা হয়।
জীবনের স্পন্দন মেনটেন করার জন্য হচ্ছে যে সাইটোপ্লাজমের প্রয়োজন। যদি সাইটোপ্লাজমের পানির অভাব দেখা যায়, কোষ এমনকি মারাও যেতে পারে, ঠিক আছে? তাহলে কোষকে মারা যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য সাইটোপ্লাজমে যে পানি আছে সেই পানির পরিমাণটা মেনটেন করতে হবে। তারপরে আমরা আরেকটা পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ, যেটা উদ্ভিদের মধ্যে ঘটে। আর এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে কি তৈরি হয়? শর্করা তৈরি হয়। এই শর্করাই হচ্ছে জীব জগতের প্রাথমিক খাদ্য। পুরো জীব জগতে শর্করার উপর ডিপেন্ডেন্ট। আমরা এবং উদ্ভিদ দুইটাই হচ্ছে যে এই শর্করার উপরে ডিপেন্ডেন্ট আলটিমেটলি। ওকে, তাহলে হচ্ছে জীব জগতের প্রাথমিক খাদ্য হচ্ছে শর্করা। তারপর প্রোটিন সংশ্লেষণ হেল্প করে। আর প্রোটিন সংশ্লেষণ করা হচ্ছে যে একটা কোষীয় অঙ্গাণু। সেই কোষীয় অঙ্গাণু কোথায় থাকে? সাইটোপ্লাজমের মধ্যে থাকে। তাহলে এটাও একটা ভূমিকা সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম অঙ্গাণু রাইবোজোমের মধ্যে হচ্ছে যে প্রোটিন সংশ্লেষণ বা প্রোটিন সিনথেসিস হয়, প্রোটিন তৈরি হয়। নিউক্লিক অ্যাসিড সংশ্লেষ, আদি কোষ যেগুলো আছে প্রিমিটিভ সেল, সেগুলোর মধ্যে কি হয়? নিউক্লিক অ্যাসিড এই সাইটোপ্লাজমের সংশ্লেষ হয় বা সাইটোপ্লাজমের মধ্যে তৈরি হয় নিউক্লিক অ্যাসিডটা। সেটা আদি কোষের বৈশিষ্ট্য, প্রকৃত কোষে সাইটোপ্লাজম থেকে তৈরি হয় না। লিপিড বিপাক, লিপিড বিপাক হচ্ছে সাইটোপ্লাজমে মাইক্রোবডিজ এবং মাইটোকন্ড্রিয়া লিপিড বিপাকে সহায়তা করে। তাহলে এই মাইক্রোবডিজ এবং মাইটোকন্ড্রিয়া এগুলো কোথায় থাকে? এগুলো সাইটোপ্লাজমের মধ্যে থাকে, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। আর এগুলো লিপিড বিপাকে হেল্প করে, ঠিক আছে? লিপিড বিপাকে হেল্প করে। এখন তোমাদের জন্য কোশ্চেন হচ্ছে যে উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে কত পার্সেন্ট পানি থাকে? যারা ক্লাসে আছে তারা রেসপন্স করো, দেখি কার কার মনে আছে, কার কার ক্লাসে মনোযোগ আছে। ওকে, আমরা ডিফারেন্স করব প্রোটোপ্লাজম এবং সাইটোপ্লাজমের মধ্যে। তোমরা কোষের সমুদয় সজীব অংশকে আমরা প্রোটোপ্লাজম বলি। যা যা সজীব অংশ আছে, সজীব অংশের মধ্যে কি কি আছে? কোষ ঝিল্লি আছে, সাইটোপ্লাজম আছে, নিউক্লিয়াস আছে, এগুলো হচ্ছে সজীব অংশ। তাহলে হচ্ছে প্রোটোপ্লাজমকে জীবনের ভিত্তি বলা হয়, ঠিক আছে? এগুলো ভিত্তিপথ হিসেবে কাজ করে, এগুলোর উপর বেসিস করে তো আমাদের লাইফ। সেলগুলো, এক একটা সেল জীবিত থাকে, ফাংশন করে, এর জন্য প্রোটোপ্লাজমকে জীবনের ভিত্তি পদার্থ বলা হয়। আর নিউক্লিয়াসের বাইরে অবস্থিত কোষঝিল্লি দিয়ে ঘেরা প্রোটোপ্লাজমের অংশকে সাইটোপ্লাজম বলে আমরা অলরেডি জানি। আর যে প্রোটোপ্লাজমের তিনটা অংশ থাকে, একটা হচ্ছে কোষঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, এটাও আমরা জানি। সাইটোপ্লাজম দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে সাইটোপ্লাজম অঙ্গাণুগুলো থাকে, আর এগুলো কিসের মধ্যে থাকে? মাতৃকার মধ্যে থাকে। আর এই সাইটোপ্লাজমটা অঙ্গাণুগুলো মিলে আমাদের হচ্ছে অঙ্গাণুর আধার হিসেবে কাজ করে, মানে অঙ্গাণুগুলোকে ধারণ করে। যেমন হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সহ নিউক্লিয়াস টিউকলিয়াস বাকি সবগুলোকে ধারণ করে হচ্ছে সাইটোপ্লাজম। মাইক্রোবডিস হচ্ছে যে ছোট 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 অঙ্গাণু আর কি। মাইক্রো মানে হচ্ছে যে ছোট, বডিস মানে ছোট ছোট কম্পোনেন্ট আর কি। এটাই, আর কিছু না, স্পেশাল কিছু না। আচ্ছা, এখন হচ্ছে সাইটোপ্লাজমে বিরাজমান অঙ্গাণু সমূহ। আমরা হচ্ছে যে আজকের ক্লাসে প্ল্যান হচ্ছে আমরা রাইবোজোম পড়বো এবং হচ্ছে যে গলগি বডি পড়বো। তো এখন রাইবোজোম সম্পর্কে প্রথমে জানতে আসি। রাইবোজোম হচ্ছে যে মোটামুটি ইম্পর্টেন্ট, সিকিউতে আসার মতো ঘতে আসতে পারে। তোমরা আসলে চিত্র সহ আনসার করবা, ঠিক আছে? দুইজন আনসার করছো, মালিহা এবং হচ্ছে যে রাফিনা, দুজনেরই আনসার সঠিক হয়েছে। আচ্ছা, এখন হচ্ছে রাইবোজোম। তো রাইবোজোম হচ্ছে কি? রাইবোজোম মুক্তভাবে থাকতে পারে অথবা হচ্ছে যে যুক্ত অবস্থা থাকতে পারে। ধরো এটা হচ্ছে যে একটা কোষ, এখানে এগুলো হচ্ছে সাইটোপ্লাজম, এখানে হচ্ছে রাইবোজোম গুলো এরকম মুক্তভাবে ছড়ানো ছিটানো আকারে থাকতে পারে। অথবা এরকম এটা ধরো হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা গায়ে যুক্ত অবস্থা থাকতে পারে, ঠিক আছে? এটা গায়ে যুক্ত অবস্থা থাকতে পারে। তাহলে হচ্ছে সাইটোপ্লাজমিক ছড়ানো ছিটানো ভাবে যেগুলো থাকে সেগুলোকে বলবো আমরা মুক্ত রাইবোজোম। আর যেগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে থাকবে তাদেরকে আমরা বলবো যুক্ত রাইবোজোম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই রাইবোজোম কি করে? রাইবোজোম হচ্ছে যে দানাদার, আর এটা মেইন কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা। প্রোটিন সিনথেসিস বা প্রোটিন তৈরি করা হচ্ছে রাইবোজোমের কাজ। রাইবোজোম মনে পড়লে তোমাদের একটা জিনিস যেন মাস্ট মনে পড়ে, সেটা হচ্ছে প্রোটিনের কথা। যে প্রোটিন তৈরি করে কে? সেটা হচ্ছে রাইবোজোম। এটা মাস্ট মনে করতে হবে তোমাদের। আর রাইবোজোম অত্যন্ত ক্ষুদ্র, আর এটা কিছুটা গোলাকার, স্ফেরিক্যাল। আর অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই প্রকার, একটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম।
হচ্ছে মসৃণ, একটা হচ্ছে অমসৃণ। অমসৃণ বলা হয় কারণ এর গায়ে দানাদার রাইবোজোম যুক্ত থাকে, ঠিক আছে, এই জন্য এটা অমসৃণ হয়ে যায়। তো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে সারিবদ্ধভাবে হচ্ছে যে এরকম করে রাইবোজোম গুলো থাকে। আর যেখানে প্রোটিন সংশ্লেষণ বেশি দরকার সেখানে রাইবোজোম বেশি থাকে, অবভিয়াসলি বেশি থাকার কথা, কারণ রাইবোজোম প্রোটিন সংশ্লেষণ করে। এখন প্রোটিন সংশ্লেষণ বা প্রোটিন বেশি তৈরি করা দরকার, সেখানে অবশ্যই রাইবোজোম বেশি থাকবে। আর আমরা জানি আদি কোষের একটা বৈশিষ্ট্য হচ্ছে সেখানে 70s রাইবোজোম থাকবে, আর প্রকৃত কোষের ক্ষেত্রে 80s রাইবোজোম থাকবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে রাইবোজোমের কোনো আবরণী নাই, মানে বাইরে থেকে কোনো বেষ্টনী বা আবরণী নেই, ঠিক আছে, কোনো কাভারিং থাকে না। আর সাইটোপ্লাজমের মধ্যে রাইবোজোম যদি একেবারে অনেকগুলো একসাথে যুক্ত অবস্থা থাকে তখন সেটাকে আমি পলিরাইবোজোম বা পলিজোম বলবো। অনেকগুলো যদি এরকম একেবারে চেইন আকারে থাকে যুক্ত অবস্থায় তখন সেটাকে আমি পলি, পলি মানেই বহু, পলি মানেই বহু, পলি যেখানে দেখবে মানে হচ্ছে অনেকগুলো জিনিসকে বোঝাচ্ছে। পলি, পলি মানে হচ্ছে বহু, মানে অনেকগুলো রাইবোজোম যখন একসাথে চেইন আকারে বা মুক্তোর মালার মতো থাকবে তখন সেটাকে আমি পলিরাইবোজোম বা পলিজোম বলবো। এস হচ্ছে বেদবার্গ একক। এস সম্পর্কে আমরা ডিটেলসে যাবো ইনশাল্লাহ। তুমি এটাতে ফোকাস রাখো, কোশ্চেন করছো ভালো, কোশ্চেন করা মানে আগ্রহ আছে, মনোযোগ দিতেছো। ইনশাল্লাহ আমরা এস নিয়ে ডিটেলসে আলোচনা করব। এখন আপাতত জানো যে বেদবার্গ একক, বেদবার্গ একক কি? বেদবার্গ একক হচ্ছে তোমার সেন্ট্রিফিউজ মেশিন। এখন সেন্ট্রিফিউজ মেশিন বলতে আসলে কি বোঝায়? ধরো এটা একটা যন্ত্র, এখানে মধ্যে তুমি অনেকগুলো জিনিস নিয়ে একটা নির্দিষ্ট বেগে এটাকে ঘুরাচ্ছ, ঠিক আছে। এই সেন্ট্রিফিউজ মেশিনে এরকম করা হয় আর কি, একটা কেন্দ্রীভূত বলের মাধ্যমে হচ্ছে যে জিনিসগুলোকে ঘুরানো হয়। ঘুরাইলে কি হবে? ঘুরাইলে হচ্ছে ওইখানে যে ভারী কম্পোনেন্ট গুলা সেগুলো অদক্ষেপ আকারে নিচে পড়বে, ঠিক আছে। এই বেদবার্গ একক হচ্ছে যে অদক্ষেপণের হার, পদক্ষেপণের হার হচ্ছে বেদবার্গ একক আর কি। মানে প্রতি মিনিটে বা প্রতি সেকেন্ডে কতগুলা কম্পোনেন্ট নিচে অদক্ষেপণ হচ্ছে বা নিচে জমা হচ্ছে, সেটাই হচ্ছে বেদবার্গ একক দিয়ে বোঝানো হয়। বেদবার্গ একক হচ্ছে বিজ্ঞানী বেদবার্গের নাম অনুসারে আসছে আর কি, উনি প্রথমে এটা নিয়ে রিসার্চ করছে। ওকে, এটা হচ্ছে এস নিয়ে কথাবার্তা, আমরা সামনে আরো জানবো ইনশাল্লাহ এই কথাগুলাই। ওকে, দীপু বুঝছো তুমি? ইকোলাইয়ের কোষে রাইবোজোম থাকে হচ্ছে 20,000, আর এটা শুষ্ক ওজনের প্রায় 22%। এই জিনিসটা মাথায় রাখবা যে ইকোলাই কোষে শুষ্ক ওজনের 20% হচ্ছে রাইবোজোম। গুড। আদি কোষ এবং প্রকৃত কোষ দুইটার মধ্যে রাইবোজোম থাকে, এই জন্য এটাকে সর্বজনীন অঙ্গাণু বলা হয়। দেখো অন্যান্য যে আবরণীযুক্ত অঙ্গাণুগুলা যেমন মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়াস, এই জিনিসগুলো কিন্তু আদি কোষের মধ্যে থাকে না। তাহলে এই জিনিসগুলো প্রকৃতি কোষের মধ্যে থাকে, কিন্তু রাইবোজোম এমন একটা কম্পোনেন্ট যেটা আদি কোষের মধ্যে থাকে, প্রকৃতি কোষের মধ্যেও থাকে। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় সর্বজনীন অঙ্গাণু বা ইউনিভার্সাল অর্গানেলি, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে, এটা ক্ষতে আসতে পারে, লিখে রাখতে পারো যে এটা ক্ষতে আসতে পারে। আর আমরা এই স্ট্রাকচারটা একটু দেখার চেষ্টা করি। এটা দুইটা ইউনিট থাকে, দুইটা সাব ইউনিট থাকে। একটা হচ্ছে এটা হচ্ছে যে কি এইটিএস, এটা হচ্ছে প্রকৃত কোষের মধ্যে থাকে। এইটিএস এর একটা ইউনিট হচ্ছে 40s, আর একটা ইউনিট হচ্ছে 60s, ঠিক আছে, টোটাল হচ্ছে 80s। এখন কোশ্চেন অ্যারাইজ করতে পারে যে 40 + 60 = 100 হওয়ার কথা। রিয়াজ, রাইবোজোম হচ্ছে যে আদি কোষেও থাকে প্রকৃত কোষেও থাকে। আদি কোষের রাইবোজোম যেটা সেটা হচ্ছে যে 70s, আর প্রকৃত কোষের রাইবোজোম থাকে হচ্ছে 80s, ঠিক আছে। ওকে, আচ্ছা তোমরা জাস্ট এটা দেখো, আমি তোমাদের ওই কনফিউশনটা ক্লিয়ার করবো যে 70s কিভাবে হচ্ছে যে 30 + 50 = 70s কিভাবে হয়, আর 40 + 60 কিভাবে 80s হয়, সেটা আমরা ইনশাল্লাহ দেখবো। আমরা জাস্ট এখানে একটু দেখার চেষ্টা করি যে এখানে দুইটা সাব ইউনিট থাকে, একটা হচ্ছে ছোট সেটা হচ্ছে 40s, একটা হচ্ছে একটু বড় সেটা হচ্ছে যে 60s। আর এখানের মধ্যে হচ্ছে টিআরএনএ থাকে, টিআরএনএ টি ফর ট্রান্সফার। টি দ্বারা কি বোঝায়? টি দ্বারা বোঝাচ্ছে ট্রান্সফার। আর হচ্ছে যে আরএনএ তো আরএনএ, রাইবোনিউক্লিক অ্যাসিড, এটা একটা ট্রান্সফার আরএনএ থাকবে আর একটা মেসেঞ্জার আরএনএ থাকবে, সেগুলো এটা হচ্ছে এমআরএনএ, এম ফর মেসেঞ্জার, ঠিক আছে, এম ফর হচ্ছে মেসেঞ্জার। একটা মেসেঞ্জার আরএনএ থাকবে যেটা একটা মেসেজ ক্যারি করে নিয়ে যাবে, আর হচ্ছে ট্রান্সফার আরএনএ অ্যামাইনো অ্যাসিড গুলোকে নিয়ে এসে এসে প্রোটিন তৈরি করবে। এটা আমরা কোথায় দেখবো? এটা আমরা যখন ট্রান্সলেশন পড়বো তখন ইন ডিটেইলে আমরা জানবো। ওই প্রসিডিউর আমরা যাচ্ছি না, আমরা জাস্ট হচ্ছে রাইবোজোম নিয়ে এখন পড়াশোনা করতেছি, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে যে আলবার্ট ক্লড নামক একজন বিজ্ঞানী যকৃত কোষে সেন্ট্রিফিউজ করে তোমার হচ্ছে যে প্রথম মাইক্রোজোম দিচ্ছে, তারপরে হচ্ছে জর্জ প্যালেট রাইবোজোম আবিষ্কার করছে। আবিষ্কারকদের এগুলো এমনি রিডিং আকারে পড়বা, এগুলো পরীক্ষার জন্য মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে, এমনি তুমি পড়তে পারো।
বইতে যেহেতু আছে একবার দুই রিডিং দিলা এই আর কি। যে জর্জ প্যালেট নামক একজন বিজ্ঞানী আবিষ্কার করছে, এগুলো মুখস্থ করার পরীক্ষা। আচ্ছা, তাহলে হচ্ছে যে এই ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিওপ্লাজমে রাইবোনিউক্লিয় প্রোটিন থাকে। এটাও এক প্রকার রাইবোসোম। এটা ক্লোরোপ্লাস্টের মধ্যে পাওয়া যায়, মাইটোকন্ড্রিয়ার মধ্যে পাওয়া যায়, নিউক্লিওপ্লাজমও পাওয়া যায়। এটাকে রাইবোনিউক্লিয় প্রোটিন বলা হয়। অলিভিয়া, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অনেক লেট করে ফেলছো, বাকি অংশ অবশ্যই ইউটিউব থেকে দেখে নিবা। নেক্সট ক্লাস থেকে ইন টাইমে থাকবা। আমাদের ক্লাসগুলোর রুটিন দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপে। প্রতিদিনই ক্লাসগুলো রাত 9:30 শুরু হবে, মানে যেদিন ক্লাস আছে, কোন দিন ক্লাস আছে সেটা রুটিন দেখে এনশিওর হয়ে নিবা। আচ্ছা, এখন হচ্ছে যে তোমার রাইবোনিউক্লিয় প্রোটিন হচ্ছে আর এনপি বলা হয়। আর ফর রাইবো, এন ফর নিউক্লিয়, পি ফর প্রোটিন, আর এনপি রাইবোনিউক্লিয় প্রোটিন। এগুলো কোথায় পাওয়া যায়? ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিওপ্লাজম। এমসিকিউ এর জন্য অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। মার্ক করে রাখবা যে আমরা আর এনপি বাই রাইবোনিউক্লিয় প্রোটিন কোথায় কোথায় পাই, ঠিক আছে? আচ্ছা, এককভাবে যদি সাইটোপ্লাজম অবস্থান করে তখন সেটাকে মনোজোম বলবা। আমরা মনোমানি এক, তো এককভাবে অবস্থান করলে সেটাকে মনোজোম। অনেকগুলো একসাথে সারিভাবে অবস্থান করলে বহু, পলিমানি বহু, তখন সেটাকে পলিজোম বলবা, ঠিক আছে? সাইটোপ্লাজম যদি থাকে তখন সেটাকে সাইটোরাইবোজোম বলবা। আর যদি মাইটোকন্ড্রিয়া থাকে তখন সেটাকে মাইটোরাইবোজোম বলবা। নামের সাথে মিল আছে, এগুলো নিয়ে প্যারা নেওয়ার দরকার নাই। আচ্ছা, এখন আকার এবং সেডিমেন্টেশন সহ। সেডিমেন্টেশন মানে কি? অধঃক্ষেপণ, ঠিক আছে? কি পরিমাণ সেডিমেন্ট নিজে অধঃক্ষেপ করতেছে সেটা আর কি। তো এখন কোএফিসিয়েন্ট হিসেবে, সহগ হিসেবে তোমার হচ্ছে যে রাইবোজোম মূলত 70s এবং 80s দুভাগে ভাগ করা যায়। 70s রাইবোজোমের আণবিক ওজন হচ্ছে 2.7 × 10⁶ ডাল্টন, মনে রাখার চেষ্টা করবা। আর এটা কোথায় থাকে? 70s আমরা পাই হচ্ছে কোথায়? 70s পাই হচ্ছে আদিকোষে। 80s এর আণবিক ওজন হচ্ছে 14 × 10⁶ ডাল্টন, এটা আমরা পাই হচ্ছে প্রকৃত কোষে। এটা আমরা অলরেডি আগের ক্লাসগুলোতে জানি। 70s থাকে আদিকোষে বা প্রিমিটিভ সেলে বা প্রোক্যারিওটিক সেলে, আর হচ্ছে 80s পাই আমরা ইউক্যারিওটিক সেল বা প্রকৃত কোষের মধ্যে। এখন 70s কে ভাঙলে আমরা পাই হচ্ছে 50s এবং 30s। এখন 50 + 30 ম্যাথমেটিক্যাল হিসেবে সেটা হয় 80, ঠিক আছে? আচ্ছা, ফেসবুক গ্রুপে দিয়ে দিব ইনশাল্লাহ। ওকে, তাহলে হচ্ছে যে আমাদের 50 + 30 = 80 হওয়ার কথা, কিন্তু ওরা বলতেছে 70 পাই আমরা। কিভাবে সেটা? এটা হচ্ছে ওভারল্যাপিং। ওভারল্যাপিং মানে কি? দেখো, ধরো এই ইউনিটটা হচ্ছে কি, এটা হচ্ছে যে তোমার ধরো 30s, আর এখানে আর একটা ইউনিট রাখলাম, সেটা হচ্ছে যে তোমার 50s, ঠিক আছে? এখন এগুলাকে যদি আমি একসাথ করে ফেলি তখন কি হবে? একটু ওয়েট করো। একসাথ করলে এদের একটা কমন এরিয়া পাবো। মানে এখানে এই দুইটার একটা কমন এরিয়া, এখানে একটা কমন এরিয়া, এখানে একটা কমন এরিয়া, ঠিক আছে? তো আমরা কমন এরিয়াটুকু যদি আবার দুজন ক্ষেত্রে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল হিসেব করি তখন তো যোগফল বেড়ে যাবে, কারণ এটা তো এক্সট্রা কিছু না, দুজনেই একই জিনিস আছে। এই জন্য এই ক্ষেত্রে তোমার হচ্ছে যে 50 এবং 30 মিলে 80 না হয় 70, কারণ একটা কমন এরিয়া আছে, ওভারল্যাপড একটা এরিয়া আছে। ওই যে আমরা সেটের সময় করছিলাম না যে দুজনের একটা কমন এরিয়া থাকে, ঠিক আছে? এখন দুজনের যদি একটা কমন এরিয়া থাকে আমরা আলাদা আলাদা ভাবে দুজনের সাথে সেটা যোগ করি না, ঠিক আছে? সেটা একবারই থাকে, একবারই যোগ করি। এজন্য হচ্ছে যে ধরো এদের মধ্যে কমন হচ্ছে 10s, এটা কমন আছে দুজনের মধ্যে। এজন্য আমরা 50 + 30 যোগ করে 80 না দিয়ে 70 দিই, ঠিক আছে? তোমরা কি এই জিনিসটা বুঝছো যারা ক্লাসে আসো? কেন 50 + 30 80 না হয় 70? ওকে, ঠিক আছে। তা সেম রিজনের কারণে হচ্ছে তোমার এখানে 80s এর ক্ষেত্রে 60 + 40 100 না হয়ে 80s, ঠিক আছে? আর 80s আমরা কোথায় পাই? সেটা হচ্ছে যে প্রকৃত কোষে পাই। আর প্রোটিন সংশ্লেষণের সময় দেখো, এই যে সাব ইউনিট গুলো এগুলো নর্মালি আলাদা আলাদা থাকে। রিয়াজ গুড। এই যে সাব ইউনিট গুলো বলতেছি, এই ধরো এই একটা সাব ইউনিট এটা আলাদা থাকে, এই আরেকটা সাব ইউনিট এটা আলাদা আলাদা থাকে। দুইটা ইউনিট আলাদা আলাদা থাকে। কখন এরা একসাথে হয়? যখন এরা একসাথে কাজ করার প্রয়োজন হয়, মানে প্রোটিন সংশ্লেষণ করবে বা প্রোটিন সিনথেসিস করবে, তখন হচ্ছে এরা একসাথে হয়, দুইটা সাব ইউনিট। গুড। তাহলে হচ্ছে যে আমরা অলরেডি জানছি যে প্রকৃত কোষে কি পাই, আদি কোষে কি পাই। আর 77s আমরা পাই হচ্ছে ছত্রাকে। এই জিনিসটা মুখস্থ রাখার চেষ্টা করবো, এমসিকিউতে আসতে পারে।
আর স্তন্যপায়ী যেগুলো আছে ম্যামালসদের হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে 50s পাওয়া যায়, 55। আচ্ছা, এই যে দীপু একটু আগে কোশ্চেন করছে যে এস দ্বারা কি বোঝায়, এখানে একটু করে বলা আছে, এগুলাই আসলে বোঝায়। ওরা কি করে যে জিনিসগুলো হচ্ছে যে মানে কনফিউশন হইতে পারে, পরের ইয়ারগুলোতে আস্তে আস্তে আপডেট করে। আমাদের বইতে কিন্তু এই জিনিসগুলো ছিল না যখন আমরা পড়ছি, তোমাদের বইতে আসলে এই জিনিসগুলো আছে। এগুলো ভালো আসলে, যাতে সবাই একটু ডিটেলস আসলে জানতে পারে। ওকে, তাহলে দেখো কোন সেন্ট্রিফিউজের তলায় কোন বস্তুকে সেন্ট্রিফিউজ করলে মানে এরকম ঘুরালে অদক্ষেপ পড়ে নিচে জমা হয়। সেন্ট্রিফিউজ দ্বারা স্কালে বিভিন্ন বর্ষমান অদক্ষেপণের হারকে এস বলে। দেখো জিনিসটা বোঝার চেষ্টা করো, ধরো এটা একটা পাত্র, তুমি এখানে সেন্ট্রিফিউজ করতেছো, এখানে বড় কিছু কণা আছে, আবার ছোট কিছু কণাও আছে, মাঝারি কিছু কণাও আছে। এখন ঘোরালে যেটা ভর বেশি সেটা আগে পড়ে যাবে, ঠিক আছে? তাহলে ভরের উপর ভিত্তি করে অদক্ষেপণের হারও ডিফারেন্ট হবে, সেটা বোঝাচ্ছে আর কি। বিভিন্ন বর্ষমান বস্তুর অদক্ষেপণের হারকে বেদবার্গ একক বলে। আর এই থিওডোর বেদবার্গের নাম অনুসারে এটাকে এস দ্বারা প্রকাশ করা হয় আর কি, ঠিক আছে? ওকে, এটা সম্পর্কে আমরা আগে আলোচনা করছি, এই জন্য আমরা একটু ডিপে না যাচ্ছি, আমরা একটু সামনে প্রসিড করি। আমাদের আরেকটা টপিকও আছে কিন্তু আজকেই কভার করতে হবে। সেটা হচ্ছে যে রাইবোজোমের এই উচ্চতা চওড়া এগুলো মনে রাখা লাগবে না, কত ন্যানোমিটার কখনোই আসবে না। আর এগুলো মনেও রাখতে পারবে না, অনেকগুলো অর্গানেলি আছে। মূল জিনিসটা মনে রাখো যে এটা অ্যাকচুয়ালি এটা কেমিক্যাল স্ট্রাকচারটা কি, সেটা হচ্ছে তোমার এটা প্রোটিন এবং আর আর আরএনএ দিয়ে তৈরি। এই স্মল আর যেটা আছে সেটা হচ্ছে আর দিয়ে বোঝায় রাইবোজোমাল, রাইবোজোমাল আরএনএ, রাইবোজোমাল আরএনএ। তাহলে হচ্ছে যে রাইবোজোম কি দিয়ে গঠিত, রাইবোজোম গঠিত প্রোটিন এবং রাইবোজোমাল আরএনএ দিয়ে গঠিত। আর আবার রাইবোজোম নিজে আবার প্রোটিন সিনথেসিস করে, ঠিক আছে? আচ্ছা, রাইবোজোমের বহু প্রোটিন মূলত এনজাইম, আমরা জানি যে এনজাইম গুলো মূলত প্রোটিন, ঠিক আছে? এনজাইম গুলো কি দিয়ে তৈরি, প্রোটিন দিয়ে তৈরি, ঠিক আছে? এটা নিয়ে আমরা ইনশাল্লাহ ডিটেলসে আরো জানবো, হচ্ছে যে কোষ রসায়ন যখন পড়বো সে কোষ রসায়ন আমরা জানবো ইনশাল্লাহ, যেটা খুব শীঘ্রই আমাদের ফ্রি মেডিকেল যে অ্যাডমিশনের কোর্সটা আছে সেখানে আমরা পড়াবো কোষ রসায়ন, সেখানে আমরা জানতে পারবো। আচ্ছা, তো এখন হচ্ছে যে এটা দুইটা উপএকক বা দুইটা সাব ইউনিট আছে। ছোট যে সাব ইউনিট সেটার মধ্যে মস্তক থাকবে, একটা পাদদেশ থাকবে, একটা মঞ্চ থাকবে। আমাদের আসলে অংশগুলো নিয়ে তেমন একটা জানার দরকার নাই। আর বড় অংশটা একটা চূড়া থাকবে, এরকম করে একটা চূড়া থাকবে, একটা বৃন্ত থাকবে, এরকম করে নিচে একটা বৃন্ত থাকবে, একটা কেন্দ্রীয় অংশ থাকবে, মাঝখানে মোটা একটা অংশ থাকবে। এটা আর কি, এই অংশগুলো থাকবে বড় এবং ছোট সাব ইউনিটের মধ্যে, এগুলো আমাদের লাগবে না, একবার রিডিং দিবা। এমআরএনএ যেটা মেসেঞ্জার আরএনএ, যেটা অণু রাইবোজোমের সাথে যুক্ত হয়ে ট্রান্সক্রিপ্ট দিয়ে পলিপেপটাইড তথা প্রোটিন তৈরি করে, এই লাইনটা মাস্ট লাগবে। এমআরএনএ সেটা কি করে, ধরো হচ্ছে যে আমাদের জিনের মধ্যে বিভিন্ন জিনিস এনকোডেড থাকে। একজন ব্যক্তির চুলের কালার কিরকম হবে, চোখের কালার কিরকম হবে, গায়ের বর্ণ কিরকম হবে, লম্বা হবে নাকি খাটো হবে, এগুলো হচ্ছে জেনেটিক্যালি কন্ট্রোল কোডেড থাকে। এখন এগুলো কিভাবে প্রকাশ পায়, এগুলো প্রকাশ পায় হচ্ছে প্রোটিন তৈরির মাধ্যমে, ঠিক আছে? আমাদের বৈশিষ্ট্য ম্যাক্সিমাম গুলো আসলে প্রোটিনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। ওই আমাদের যে জিনের মধ্যে এনকোডেড থাকে সেগুলো কিভাবে এক্সপ্রেসড হয়, প্রথমে হচ্ছে যে তোমার ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, মেসেঞ্জার আরএনএ তৈরি হয়, সেই মেসেঞ্জার আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়ার মাধ্যমে আমাদের একটা বৈশিষ্ট্য এক্সপ্রেসড হয় বা প্রকাশ পায়, ঠিক আছে? সেটা কিভাবে হয় দেখো, মেসেঞ্জার আরএনএ অণু রাইবোজোমের সাথে যুক্ত হয়ে টিআরএনএ এর সহায়তায়, ট্রান্সফার আরএনএ এর সহায়তায় অ্যামাইনো অ্যাসিড দিয়ে পলিপেপটাইড তথা প্রোটিন সংশ্লেষণ করে। এগুলো নিয়ে আমরা ইন ডিটেইলে আলোচনা করব কখন, যখন হচ্ছে আমরা এই প্রক্রিয়াগুলো আসলে পড়বো। যে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি প্রক্রিয়াকে আমরা ট্রান্সক্রিপশন বলতেছি, ওইটা আমরা একটা ক্লাসে পড়বো, ট্রান্সলেশন পড়বো, তখন আমি ডিটেইলস আলোচনা করব। আপাতত শুধু এটুকু জানো যে মেসেঞ্জার আরএনএ, ট্রান্সফার আরএনএ এগুলো মিলে প্রোটিন তৈরি করে, দ্যাটস ইট। তারপর হচ্ছে রাইবোজোমের ট্রান্সলেশন ঘটে, ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে কি তৈরি হয়, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে আমরা বলবো ট্রান্সলেশন, ঠিক আছে? ট্রান্সলেশন, ট্রান্সলেশন, ট্রান্সলেশন কাকে বলবো, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি। ওকে, এরপরে হচ্ছে যে এর ফলে প্রোটিন তৈরি হয়। আচ্ছা, আমরা এগুলো একটু ক্লিয়ার করি। মনে রাখবা ট্রান্সলেশন কাকে বলে, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করার পদ্ধতিকে ট্রান্সলেশন বলে। আচ্ছা, প্রোটিন অসংখ্য অ্যামিনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত বৃহদাকার রাসায়নিক পদার্থ। মানে প্রোটিনকে ভাঙলে তুমি কি পাবা, অ্যামাইনো অ্যাসিড পাবা। আবার অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডের সহযোগে কি তৈরি হয়, প্রোটিন তৈরি হয় পলিপেপটাইড চেইনের মাধ্যমে, ঠিক আছে? পলিপেপটাইড চেইন তৈরি করে। আচ্ছা,
রাইবোজোমের মধ্যে আমরা প্রোটিন সংশ্লেষণের মাধ্যমে চারটা স্থান দেখতে পাই। প্রোটিন সংশ্লেষণের সময় রাইবোজোমে আমরা চারটা স্থান দেখতে পাই। এগুলো কি কি? অ্যামাইনো অ্যাসাইল বা এ স্থান। এগুলো প্রত্যেকটার কাজ আমরা যখন ট্রান্সলেশন পড়বো তখন আমরা দেখবো। এখানেও ডিটেলসে নাই, আমাদের এখানে ডিটেলসে জানাও লাগবে না, তখন আমরা জানবো। জাস্ট আমরা এটুকু জানি যে প্রোটিন সংশ্লেষণের মাধ্যমে চারটা জায়গা দেখা যায়। একটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড বা এ স্থান, একটা হচ্ছে পেপটাইডিল বা পি স্থান, একটা হচ্ছে এক্সিট বা ই স্থান নির্গমন স্থান, একটা হচ্ছে এমআরএনএ সংযুক্তি স্থান। ঠিক আছে, এটা আর কি। তো এটা তুমি হচ্ছে যে একটা মেয়ের নাম দিয়ে মনে রাখতে পারো, PEMA, পেমা। পি পর হচ্ছে পেপটাইডাল, এ পর হচ্ছে যে এক্সিট, ই ফর এক্সিট, এম পর হচ্ছে কি এমআরএনএ, এ ফর হচ্ছে যে এমাইনো অ্যাসিড। PEMA দিয়ে মনে রাখতে পারো যে চারটা স্থানের নাম। জি রিয়াজ, গুড। যেটা বলছো এক্স্যাক্টলি সেটাই। এগুলো আমরা সম্পর্কে আমরা ইন ডিটেলস ইনশাল্লাহ জানবো, ধরে ধরে সবকিছু সম্পর্কে জানবো। প্রত্যেকটা ওয়ার্ড সম্পর্কে জানার চেষ্টা করব। কোশ্চেন করবা কোনো কিছু, আমি এখন না জানলে আমি জেনে হলেও তোমাদেরকে জানাবো। কোশ্চেন করবা, যা এখানে যা যা আছে রিলেভেন্ট কোশ্চেন যা যা আছে আমাদের পড়ার সাথে রিলেটেড কোশ্চেন আসলেই করবা। ক্লাসে করতে হবে ব্যাপারটা এরকম না, অন্য সময় মনে পড়লো আমাদের টেলিগ্রাম গ্রুপে করবা, আমি সময় করে আনসার দিব ইনশাআল্লাহ। জানার আগ্রহটা থাকতে হবে, আগ্রহ থাকলে তোমাকে কেউ থামাই রাখতে পারবে না, কেউ পারবে না। টিচার লাগবে না, না, সবকিছু ছাড়াই তুমি হচ্ছে যে ইয়ে করতে পারবা, ভালো করতে পারবা। আর টিচার বই টই রিসোর্স আরো ভালো করার কথা। ঠিক আছে, এটা আর কি। তো আগ্রহটা থাকতে হবে। আচ্ছা, অধিকাংশ ক্ষেত্রে দুই অধিক রাইবোজোম বলছি সেটা। এখন হচ্ছে আমরা রাসায়নিক গঠনটা জানি রাইবোজোমের। তো রাইবোজোমের প্রধান উপাদান আমরা অলরেডি জানি, প্রোটিন এবং হচ্ছে কি আর যে এটা দুইটা সাব ইউনিট থাকে। একটা হচ্ছে যে তোমার 50S, একটা হচ্ছে 30S। এটা 23S, 16S, 5S, এগুলো কয়েকবার পড়বা। আর 52 বা 52 প্রকারের প্রোটিন থাকে। তারপর হচ্ছে 80S, 5S, মানে চারটি আর রাইবোজোম আরএনএ থাকে। 80 প্রকারের প্রোটিন থাকে। কয়েকবার পড়বা এগুলো, আসলে তেমন একটা পরীক্ষা আসলে তুমি কয়েকবার পড়বা। মনে রাখতে পারলে ভালো, না রাখতে পারলে সমস্যা নাই। দেখো 5 দুই জায়গার মধ্যে আছে, আবার একটা হচ্ছে 5.8, আর 16 এর সাথে 2 অ্যাড করলে 18, কাছাকাছি। এখানে হচ্ছে যে 23, একটা হচ্ছে 28। কয়েকবার আমরা দেখবা, একেবারে ভালো করে মুখস্থ করার দরকার নেই, এগুলো আমি আসতে আসলে দেখি নাই, খুব রেয়ারলি আসে। প্রোটিনের প্রকারগুলো কয়েকবার পড়বা। এরপর 3 প্রকার আরএনএজ এনজাইম থাকে। আমি তোমাদের গত ক্লাসে বলছিলাম যেখানেই দেখবা এজ, নামের শেষে এজ দেখবা, তুমি বুঝে ফেলবে এটা হচ্ছে একটা এনজাইম। যেখানেই দেখবে এজ, প্রোটিয়েজ, ডিএনএজ, এন্ডোনিউক্লিয়েজ, আরএনএজ, লাইপেজ, এজ কথাটা থাকলেই তুমি বুঝবে এটা একটা এনজাইম। ঠিক আছে, তারপর অল্প পরিমাণ ধাতু বা এনজাইম হচ্ছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ। এগুলো একটু মনে রাখার চেষ্টা করো, তিনটা আয়ন একটু ভালো করে মনে রাখার চেষ্টা করো। এম দিয়ে দুইটা। ঠিক আছে, ক্যাম, ক্যাম দিয়ে মনে রাখতে পারো, CAM, ক্যাম দিয়ে মনে রাখতে পারো। সিএ হচ্ছে ক্যালসিয়াম, এম দিয়ে হচ্ছে ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম। ঠিক আছে, আর তুমি নিজে ছেলে নিজের মতো করে নেমোনিক বানাইতে পারো। আমি সেটাকে বেশি হচ্ছে যে করতে বলবো। নিজের নিজে নেমোনিক বানাইতে গেলে তুমি বানাইতে বানাইতেও দেখবে যে বানানোর চেষ্টা করতে করতে আমি মনে থেকে যাচ্ছে। ঠিক আছে, নিজে থেকে বানানোর চেষ্টা করবা। আর আমার যখন মনে আসবে তখন আমি তো বলে দিব ওই যেগুলা রেডিলি অ্যাভেলেবল থাকে সেগুলো। তাহলে ক্যাম দিয়ে মনে রাখতে পারো, ক্যালসিয়াম, সিএ ক্যালসিয়াম, এম দিয়ে ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, দুইটাই। এই আয়নগুলো একটু মনে রাখার চেষ্টা করবা যে কি কি আয়ন থাকে। এরপর হচ্ছে
এরপর হচ্ছে দুইটা অ্যান্টিবায়োটিকের নাম বলছে, একটা হচ্ছে টেট্রাসাইক্লিন, একটা হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন। সরি, একটা হচ্ছে টেট্রাসাইক্লিন, একটা হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন। এগুলো হচ্ছে দুইটা, এগুলা প্রোটিন সিনথেসিসকে ব্লক করে দেয়, প্রোটিন তৈরি করতে পারে না। কাদের প্রোটিন সিনথেসিসকে ব্লক করে? সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। এখানে খুব সুন্দর একটা তথ্য তোমরা জানো, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে দেখো, আদিকোষ, আমরা জানি ব্যাকটেরিয়া আদিকোষী, তাদের রাইবোজোম হচ্ছে 70S, আর আমাদের রাইবোজোম হচ্ছে 80S। ঠিক আছে, এখন এটাতে হওয়াতে আমাদের সুবিধা হয়েছে কি, সুবিধা হয়েছে আমরা 70S কে শুধু টার্গেট করবে এরকম অ্যান্টিবায়োটিক আমরা তৈরি করছি। যেমন টেট্রাসাইক্লিন, স্ট্রেপ্টোমাইসিন, এগুলো কাজ করে 70S এর উপর শুধু। ঠিক আছে, তাহলে 70S এর উপর কাজ করে শুধুমাত্র ব্যাকটেরিয়ার প্রোটিন সিনথেসিস বন্ধ করে দেয়, কিন্তু আমাদের যেহেতু 80S, আমাদেরকে বন্ধ করে দেয় না, মানে স্পেসিফিক্যালি শুধু হচ্ছে ব্যাকটেরিয়াকে কিল করে, আমাদের প্রোটিন সিনথেসিস বন্ধ করে না, তাই আমাদের কোনো ক্ষতি হয় না। তবে অল্প পরিমাণে একটু ক্ষতি হয়, সেটার রিজনটা হচ্ছে এটা যে আমাদের মাইটোকন্ড্রিয়ার মধ্যে 70S কিছু থাকে, তো ওইগুলোকে অ্যাটাক করে, তবে ওইগুলো হচ্ছে মানে নেগলিজেবল আর কি। যে পরিমাণ ক্ষতি হয় সেটা আসলে বাইরে থেকে বোঝাই যায় না। ঠিক আছে, এই জন্য অ্যাকচুয়ালি আসলে আমাদের তেমন একটা ক্ষতি হয় না, কারণ আমাদের মেইন প্রোটিন যে তৈরি করা যে রাইবোজোম গুলা, সেগুলো আসলে 80S, আর সেগুলোকে অ্যাটাক করে না। টেট্রাসাইক্লিন, স্ট্রেপ্টোমাইসিন অ্যান্টিবায়োটিক গুলো অ্যাটাক করে 70S রাইবোজোমকে, ওইটাকে হচ্ছে যে টার্গেট করে ওইটার প্রোটিন সংশ্লেষণ বা প্রোটিনকে বন্ধ করে দেয়, আলটিমেটলি ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে যে আমরা জানবো যে রাইবোজোম কোথা থেকে তৈরি হয়। আদি কোষের ক্ষেত্রে ডিএনএ থেকে তৈরি হয়, আর প্রকৃত কোষে দুইটা সাবইউনিট পৃথক ভাবে হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে তৈরি হয়, তারপরে সাইটোপ্লাজমে চলে আসে। ঠিক আছে, এটা আর কি। তাহলে আদি কোষের ক্ষেত্রে ডিএনএ থেকে, যে আদি ক্রোমোজোম থেকে ডিরেক্ট তৈরি হয়, আর প্রকৃত কোষে নিউক্লিয়াসের ভিতরে তৈরি হয়। রাইবোজোমের কাজ কি? রাইবোজোমের প্রধান কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিস করা, অলরেডি আমরা কয়েকবার বলে ফেলছি। এর জন্য রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। ঠিক আছে, আর এই কথাগুলো আমরা বলে ফেলছি যে ইউনিট গুলো প্রথমে আলাদা আলাদা থাকে, প্রোটিন সংশ্লেষণের সময় এরা একসাথে হয়, আর এরা সাইটোক্রোম উৎপন্ন করে। আমরা হচ্ছে যে সাইটোক্রোম সম্পর্কে ডিটেলসে কখন জানবো? আমরা যখন উদ্ভিদ সারিত্বকে পড়বো, দেখবে যে সাইটোক্রোম ইউজ কোথায়। সাইটোক্রোম কি করে? কোষের সঙ্গে ইলেকট্রন গুলাকে পরিবহন করে, আর ইলেকট্রন গুলো পরিবহন করার মাধ্যমে এটিপি তৈরি করে আলটিমেটলি। সেটা আমরা দেখবো কিভাবে হয়। গ্লুকোজের ফসফোরাইলেশন এবং স্নেহ জাতীয় পদার্থের বিপাকের ক্ষেত্রে বিপাক রাইবোজোমে সংঘটিত হয়। তাহলে এটাও গুরুত্বপূর্ণ। গ্লুকোজের ফসফোরাইলেশন কোথায় হয়? সেটাও রাইবোজোমে হয়। আর স্নেহ জাতীয় পদার্থের বিপাক কোথায় হয়? সেটাও রাইবোজোমে হয়। আর এমআরএনএ একটি নিউক্লিয়েজ এনজাইম, যেটা নিউক্লিক অ্যাসিডকে ভেঙে ফেলে বা বিপাক করে, এবং পলিপেপটাইড চেইনকে প্রোটিওলাইটিক, পলিপেপটাইড চেইন মানে তো প্রোটিনের, প্রোটিন তৈরি করবে আলটিমেটলি। আর প্রোটিওলাইটিক মানে যেটা প্রোটিনকে লাইসিস করে ফেলে, মানে প্রোটিনকে ভেঙে ফেলে, প্রোটিনকে ডাইজেস্ট করে ফেলে। ঠিক আছে, গলগি বডিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। রিয়াজ, আমরা একটু পরেই দেখবো গলগি বডি, আমরা একটু পরেই পড়বো। গলগি বডিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। কেন বলা হয়? কারণ সেটা পলিস্যাকারাইড তৈরি করে। ঠিক আছে, কারা কারা আসো দেখি, আমি তাদেরকে দেখতে চাই। ম্যাক্সিমামই হচ্ছে রেকর্ড ক্লাসের আশায় বসে থাকে। কারা লাইভ ক্লাসে আসো আমাকে একটু জানাও, তাদের প্রতি অবশ্যই আমার একটা আলাদা টেনশন থাকে। এখন কারা আছে? আচ্ছা, তাহলে প্রোটিওলাইটিক মানে কি? প্রোটিনকে যেটা লাইসিস করে, প্রোটিনকে লাইসিস করা যে এনজাইম গুলো, তাদেরকে আমরা প্রোটিওলাইটিক বলবো। এগুলাকে বাধা দেয় কে? এগুলাকে বাধা দেয় হচ্ছে রাইবোজোম। ঠিক আছে, দীপু আছে, মালিহা আছে, ওকে, রিয়াজ আছে। আচ্ছা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, লাইসোসোম, প্লাজমা মেমব্রেন, এগুলা মানে কোষের বাইরে ব্যবহার্য যে প্রোটিন গুলা, সেগুলো তৈরি করে যুক্ত রাইবোজোম উৎপন্ন হয়। মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যেগুলা লেগে থাকে, সেই রাইবোজোম গুলা হচ্ছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, লাইসোসোম, প্লাজমা মেমব্রেন, এদের যে ব্যবহার্য প্রোটিন সেগুলো তৈরি করে কে? যুক্ত রাইবোজোম বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যেগুলো সংযুক্ত আছে সেই রাইবোজোম গুলো। আর মুক্ত রাইবোজোম যেগুলো হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে ছড়ানো ছিটানো অবস্থা থাকে, সেগুলো থেকে প্রোটিন তৈরি করে, সেগুলো কার জন্য প্রোটিন তৈরি করে? সাইটোপ্লাজমের জন্য, মাইটোকন্ড্রিয়ার জন্য, ক্লোরোপ্লাস্টের জন্য। যে কোনো একটা মনে রাখো। ঠিক আছে, যে কোনো একটা মনে রাখো, এটা মনে রাখতে পারো। এখানে অল্প কয়েকটা সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, এদের জন্য কে তৈরি করে? মুক্ত রাইবোজোম। মনে রাখতে পারো যে মুক্ত রাইবোজোম সাইটোপ্লাজমের মধ্যে থাকে, তাহলে সাইটোপ্লাজম ওকে থাকার জায়গা দিচ্ছে, ও রেওয়ার্ড কি দিবে? ও হচ্ছে যে ওকে প্রোটিন তৈরি করে দিবে সাইটোপ্লাজম।
আর মাইটোকন্ড্রিয়া শক্তি তৈরি করে, ওর জন্য প্রোটিন তৈরি করে দেয়, যেহেতু ও শক্তি তৈরি করে দেয় যেটা সবার জন্য উপকারী, তাহলে সেটা হচ্ছে যে মুক্ত রাইবোজোম তৈরি করে দেয়। আর একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের মধ্যে সালোক সংশ্লেষণ হয়, যার মাধ্যমে হচ্ছে যে আমাদের শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়, এটাও উপকারী, এটাকেও কে তৈরি করে দেয়, তাহলে মুক্ত রাইবোজোম। ঠিক আছে, তাহলে ও ক্লোরোপ্লাস্টকে, মাইটোকন্ড্রিয়াকে, সাইটোপ্লাজমকে প্রোটিন তৈরি করে দেয়। এটা মনে রাখবা, মুক্ত রাইবোজোম কার কার জন্য প্রোটিন তৈরি করে। ওকে। আচ্ছা, গলগি বডি কি আজকে কন্টিনিউ করবো? অলরেডি হচ্ছে যে 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। আমার একটা মোটো হচ্ছে যে 1 ঘন্টার বেশি হচ্ছে ক্লাসকে লেন্দি করবো না, কারণ হচ্ছে যে না হলে ধৈর্য ধরে রাখা যায় না। এটা আমি নিজেও ক্লাস করি, লেন্দি ক্লাসগুলোতে আসলে মনোযোগ ধরে রাখা যায় না। তো আই থিঙ্ক হচ্ছে আমরা গলগি বডি নেক্সট ক্লাসে পড়বো। তোমরা কি বলো? যারা এখন ক্লাসে আছো তাদের মতামতটা আমি অবশ্যই প্রায়োরিটি দিব। তোমরা কি বলো? রাইবোজোমের কোনো আবরণ নাই। রাইবোজোমের কোনো আবরণ নাই। এটা আবরণবিহীন অঙ্গাণু, ঝিল্লিবিহীন বা আবরণবিহীন। সবাই মতামত দাও, গলগি বোর্ডে কি কন্টিনিউ করবো নাকি হচ্ছে যে নেক্সট ক্লাসে পড়বো? দীপু বলছে নেক্সট ক্লাস। বাকি সবাই মতামত দাও, মালিহা দাও, রিয়াজ দাও। ওকে, মালিহা বলছে নেক্সট ক্লাস, ঠিক আছে। ডিটেলস আমরা একটু টাইম নিয়ে নিয়ে পড়ি, সমস্যা নেই। আমরা, তোমাদের তো এখন 26 টাইম আছে, একেবারে ভালোভাবে পড়ি যাতে অ্যাডমিশন পর্যন্ত সব কভার হয়ে যায়। এগুলোতে আর হাতে দিতে হবে না ইনশাল্লাহ। ঠিক আছে। আর এক্সট্রা ইনফো আসলে আমি তেমন একটা ইম্পর্টেন্ট কিছু পাই নাই আমার কাছে। হচ্ছে তোমার আজমল স্যারের বইটাও আছে, এই টপিকে এক্সট্রা ইনফো কিছু নাই আসলে দেওয়ার মতো, এজন্য আমি এক্সট্রা কিছু বলি নাই। যে টপিকে এক্সট্রা কিছু বলার মতো থাকবে ইম্পর্টেন্ট, যেটা এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, সেটা আমি বলে দিব ক্লাসে। ঠিক আছে। আর এটা তো আমাদের মেইন বই। ঠিক আছে, এখান থেকে তোমার অ্যাডমিশন টেস্টে 95% কোশ্চেন আসে। বাকি 5% যেটা, সেটা আমি তোমাদের বলে দিব। ইনশাআল্লাহ তোমাদের 100% কমন পড়বে, এইচএসসি বলো আর অ্যাডমিশন টেস্ট বলো। রিয়াজ বলতেছে কন্টিনিউ করতে, যেহেতু দুইজন বলতেছে হচ্ছে নেক্সট ক্লাসে, আর আমারও মনে হচ্ছে নেক্সট ক্লাস। রিয়াজ, আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে পড়বো। ওকে, ঠিক আছে, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকো ইনশাআল্লাহ। তাহলে আমাদের নেক্সট ক্লাস হচ্ছে 11 তারিখে, মানে পরশু। পরশু আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রফিক তো সবার শেষে আসছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রিয়াজ।